নমস্কার, আমি অয়ন। এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। চাকরিহারারা 31শে ডিসেম্বর পর্যন্ত নন, 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন এবং পারবেন বেতন নিতেও। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 9, 10, 11, 12-এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি। শীর্ষ আদালত বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই সময়সীমা বাড়ানোর আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি। বৃহস্পতিবার ছিল বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চে শুনানি। সেখানেই আদালত জানিয়ে দিল নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও 8 মাস সময় দেওয়া হলো রাজ্যকে। 31শে অগস্টের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। 2016-র বাতিল হওয়া প্যানেলের যোগ্য শিক্ষকরা ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। এক্সটেনশন চাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও এই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। এভাবে তো সম্ভব হচ্ছে না। একটা সিলেকশন প্রসেস শেষ করার জন্য একটা টার্গেট আছে। 2025 শেষ হয়ে 26 হলো, তাতেও এখনো লেগে রয়েছে। তাই আমি বললাম যে বেঙ্গলিতে, বাংলায় একটা কথা আছে মাইলর, বাংলায় কথাটা বলে অতৃপ্ত আত্মা। তা ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার অ্যাফিডেভিট ফাইল করবে, অ্যাফিডেভিট ফাইল করার পর চূড়ান্ত শুনানি করা হবে। ততদিন পর্যন্ত যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন সেই আদেশটা জারি হবে না, কেটে নেবেন। ইন্টারিম অর্ডার নিয়ে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি অন মেরিট। দ্বিতীয় মামলায় ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। তা আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। গত এপ্রিল মাসে 2016-র এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 জনের চাকরি যায়। এসএসসিকে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। জানিয়ে দেয় 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন পর্যন্ত যোগ্য চাকরিহারারা কাজ করতে পারবেন। সেই মতো এগোচ্ছে এসএসসি। 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই 11, 12-এর শিক্ষক পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হতে পারে। আর 9, 10-এর ক্ষেত্রে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরু হবে। এই পরিস্থিতিতে নিয়োগের সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি। সেই মতো নিয়োগের জন্য রাজ্যকে আরও 8 মাস সময় দিল শীর্ষ আদালত। এটা একটা টেম্পোরারি রিলিফ, এটা হবারই ছিল। এখনো সময় আছে রাজ্য সরকারকে, এই যে সময়টুকু সুপ্রিম কোর্ট দিয়েছে এর মধ্যে যোগ্যদের তালিকাটা দিক, প্রকৃত তালিকা দিয়ে যোগ্যদের চাকরি ফেরা। এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না। এটা আগামী দিনে গণতান্ত্রিকভাবে সংঘাত, রাস্তার লড়াই বাঁধবে, চেষ্টা করবো আমরা। যদি নিয়োগ না হয়, সেক্ষেত্রে যদি পিছিয়ে যায়, তাহলে এতগুলো শিক্ষক শিক্ষিকা কি করবে এই মতো অবস্থায়? আমরা দেখুন, ভালো তো এই জন্যই বলছি, কারণ হচ্ছে যে নিয়োগ যদি না করতে পারে আর তার দিকে এদিকে যদি টাইমও শেষ হয়ে যায়, তাহলে তো আমরা সবাই জবলেস হয়ে যেতাম। তো সেই জায়গা থেকে আমরা এটাকে পজিটিভলি দেখছি। অনেক শিক্ষকই বিএলওর কাজ করছেন। এদিকে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আবার 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর এর শুনানি। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। ফলে অনেক শিক্ষককেই মাধ্যমিক পরীক্ষার সময় পাওয়া যাবে না বলে আশঙ্কা মধ্যশিক্ষা পর্ষদের। তাদের আশঙ্কা শিক্ষকের অভাবে মাধ্যমিক পরীক্ষা ব্যাহত হতে পারে। এই উদ্বেগ প্রকাশ করে সব জেলা শাসককে চিঠি দিয়েছে পর্ষদ। তারা অনুরোধ করেছে এসআইআর এর শুনানি নিয়ে এমনভাবে পরিকল্পনা করা হোক যাতে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয়। প্রাথমিক স্কুলের শিক্ষকরাও বিএলওর কাজ করছেন। এর জেরে অনেক স্কুল চালানোতেই সমস্যা হচ্ছে বলে অভিযোগ। সমস্যা বিএলও ডিউটি যদি অন ডিউটি হয়, সবসময় আমাদের স্কুলের হচ্ছে যে মোট 2জন স্থায়ী টিচার, 1জন পার্শ্ব শিক্ষিকা, তাহলে আমরা দুজনেই বিএলও একটা স্কুল থেকে, দুজনেই যদি অন ডিউটি চলে যায়, স্কুলের পঠন পাঠন, খেলাধুলা, পরীক্ষা, মূল্যায়ন সবেরই তো অসুবিধা হবে। নিউজ 18 বাংলা। 100 দিনের কাজের প্রকল্প থেকে কেন্দ্র তুলে নিল মহাত্মা গান্ধীর নাম। আর তাতেই প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বাণিজ্য সম্মেলন থেকে কর্মশ্রী প্রকল্পে জুড়বে মহাত্মা গান্ধীর নাম। Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came, Gandhiji's name won't be there. So we have started this scheme, Karmosri. This scheme's name will be changed, Mahatmaji schemes.
একশো দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিল পাশ হলো লোকসভায়। এতদিন এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সংক্ষেপে মনরেগা। নতুন বিলে প্রকল্পের নাম বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, সংক্ষেপে ভিবিজি রামজি। 100 দিনের প্রকল্প থেকে গান্ধীজির নাম বাদ দিয়ে এভাবেই কৌশলে রাম ঢোকানো হয়েছে। এই অভিযোগে সরব বিরোধীরা বৃহস্পতিবার কলকাতায় শিল্প বাণিজ্য সম্মেলন থেকে এ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম গান্ধীজির নামে করার কথা ঘোষণা করেন। We have started Karmosri project. Now Gandhiji name is not there. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came. Gandhiji's name won't be there. So we have started this scheme Karmosri. This scheme's name will be changed Mahatmaji schemes. If you don't give respect to Mahatmaji, we will give respect. We know how to give respect to Mahatmaji, Netaji, Rabindranath, Nazrul. I want long life for Prime Minister, but I am sorry to say, please don't do anything wrong which may give you the backlash or what we say that befitting reply for future. Became the Chief Minister, I went to Singapore and I have seen that the rumor and the gossip was there that Bengal is a lost case and Bengal is not doing anything. They don't have any capacity, nothing. They have lost all the glory. Only they wanted to defame Bengal. From that day it was a challenge. We will show one day that Bengal will lead the world. ধনধান্য অডিটোরিয়ামে শিল্প বাণিজ্য সম্মেলন, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সুর সপ্তমে। From GST 20,000 crores is been cut off from my state. What is the answer? What was for GST? Documented fact that government of India has admitted on the floor of parliament 2 lakh crores of fraud has happened due to GST. We have already set up more than 200 industrial park. এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে from jute industry to বর্ধমান, বীরভূম, হুগলি সহ যারা ধান উৎপাদন করে, পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু, সুন্দরী থেকে শুরু করে সবাই কিন্তু এর সুবিধা পাবেন। কারণ ইকোনমিক করিডোরের চারপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে, ট্রান্সপোর্ট খরচা কমবে এবং প্রতিটা কৃষক, গরিব মানুষ, ছোট ছোট খুচরো বিক্রেতারা অনেক বেশি আপনারা লাভবান হবে। কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব। বাংলার তাঁত, হস্তশিল্প, টেরাকোটা, লেদার থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। এখানে জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে। সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস, যেখানে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসলে দ্রুত সমাধান করা যায়। One small businessman, every time if you disturb through agencies, how the business will go off? Always they are afraid, they are scared. Let the industrialist feel free. It is not the duty of the government to interfere in every business. We want freedom for the industry also. If any opportunity comes, I can assure you that yes, we will do that. নিউজ 18 বাংলা। মেসির ইভেন্টের দিন শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে 37,000-এর জায়গায় 50,000 দর্শক এলেন কিভাবে? ভিভিআইপি পাস বন্টন হয়েছিল কিভাবে? শতদ্রু দত্ত 3 ঘনিষ্ঠের উপরে নজর সিটের। 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসি শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তাণ্ডব। মেসিকে ঘিরে মাঠের মধ্যে ভিড়ে ভিড়। মেসির কাছে যাওয়ার কথা ছিল মাত্র 12 জনের, কিন্তু পৌঁছে যান 1000-এর কাছাকাছি। মেসিকে ঘিরে এমন ভিড়ের কারণেই ফুটবলের গোটকে স্টেডিয়াম থেকে দেখতেই পাননি হাজার হাজার দর্শক।
এখানেই প্রশ্ন, মাঠের মধ্যে এত লোক ঢুকলেন কিভাবে? কিভাবে তারা চলে গেলেন মেসির কাছে? মেসি শোয়ের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে 13ই ডিসেম্বরই গ্রেফতার করা হয়। এবার সিটের নজরে তার ঘনিষ্ঠরা, যারা এই মেগা ইভেন্টের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সম্বরণ কর্মকার, অমিত দাস এবং আখণ্ডকে। অমিত ওই জোম্যাটোর, ও হচ্ছে যাবতীয় টিকিট হিসেবে বলছে আপনাকে, ও ওই দায়িত্ব। সম্বরণ তো ওই এগুলো করছিল, অ্যাক্টিভেশন ফ্যাক্টিভেশন এইসব জন্য। সম্বরণই বেটার বলতে পারবে কারা কাট কত পেয়েছে এবং কত। একদম 100%। ইনি সম্বরণ কর্মকার। জানা গেছে মেসি শোয়ের ভিভিআইপি পাস এবং অ্যাক্রিডিটেশন কার্ড কারা পাবেন, কারা মাঠে ঢুকবেন, কারা মেসির কাছে যেতে পারবেন, কারা পারবেন না, এই সবই দেখার দায়িত্বে ছিলেন সম্বরণ কর্মকার। তার এখনো বিরাট মেজাজ। লালটু দাস, আপনাদের যে টিমের আরেকজন মেম্বার, তিনি বলছিলেন যে কার্ড ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা সম্পূর্ণ আপনার ছিল। এ ব্যাপারে তোমাকে বলতে পারেন যে আপনার ঠিক কি ভূমিকা ছিল? জানার অধিকার যাদেরকে আছে তাদেরকে আমি জানাচ্ছি। আপনি থানায় গেছেন? আপনাকে ডেকেছিল তো সম্ভবত? সেটা আপনার জানার দরকার নেই। এই সম্বরণ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছেন সিটের সদস্যরা। জানতে চাওয়া হয়েছে, এত লোক ভিভিআইপি এরিয়ায় ঢুকলেন কিভাবে? আলাদা করে কি পাস বিলি করা হয়েছিল? জিজ্ঞাসাবাদ অমিত দাসকেও। জানা গেছে মেসির শোয়ের টিকিট অনলাইনে বিক্রির দায়িত্বে ছিলেন অমিত। কমপ্লিমেন্টারি টিকিট বিলির দায়িত্বেও তিনিই ছিলেন। অনলাইনে কত টিকিট বিক্রি হয়েছে, কমপ্লিমেন্টারি টিকিট কত ছিল, কতজন মাঠে ঢুকেছিলেন, এ সবই তাঁর থেকে জানতে চেয়েছে সিট। शतद्रु दत्त इनिशिएटिव का जो प्रोग्राम था ना, आपने शायद जोमेटो के तरफ से, मतलब डिस्ट्रिक्ट एप्स के तरफ से आप टिकट के वहाँ पे थे, मतलब डिस्ट्रीब्यूट का डिटेल्स आपके पास ही था। ओके सर। तो इसके बारे में कुछ जानना था, आप थोड़ा मेरे को बोलेंगे? ये बेसिकली सर से हम बात करके आपको इन्फॉर्म करेंगे इस पे। नहीं, मीटिंग है, उसके बाद ही हम कर पाएंगे। ठीक है, सुनिए ना। से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। আখণ্ড যুব ভারতীর মেগা মেসি ইভেন্টের ঠিকাদার, মঞ্চ বাঁধার দায়িত্বে ছিলেন। পুলিশের দাবি স্টেডিয়ামে জল বিক্রির টেন্ডারের পেছনেও এই আখণ্ডের ভূমিকা রয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করে সিট বৃহস্পতিবার। এদিনই মাঠে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। নিউজ 18 বাংলা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে শনিবারে লুটও হয়েছিল সরকারি। कहीं मत जाइए क्यों? তেরোই ডিসেম্বর কলকাতায় ছিল মেসি শো। যুব ভারতীতে মাঠে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, ছবি তোলার হিড়িক। এমনই ভিড় যে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতেই পাননি দর্শকরা। कहीं मत जाइए क्योंकि अपनी कहीं मत जाइए क्योंकि अपनी এর ক্ষোভ আছড়ে পড়ে। মাঠে বোতল ছোড়া হয়, চেয়ার ভেঙে ছোড়া হয়, মাঠের ভেতর ঢুকেও চলে তাণ্ডব, তার সঙ্গে চলে লুটপাট। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে লুট হয়েছে সরকারি সম্পত্তি। চুরি যাওয়া জিনিসের তালিকায় গ্যালারির বাকেট চেয়ার, স্টেডিয়ামে লাগানো লাইট, একাধিক কার্পেট, ফুলের টব এবং গোল পোস্টের নেট। এই দেখুন, তাণ্ডব চালানোর পরে সরকারি সম্পত্তি নিয়ে চম্পট। কেউ নিয়ে গেছেন কার্পেট, কেউ ফুলের টব। স্টেডিয়ামের গ্যালারির চেয়ার ভেঙে ছোড়া হয় মাঠে পুলিশকে লক্ষ্য করে। তাণ্ডব চালানোর পরে একাধিক ভাঙা চেয়ার অনেকে তুলে নিয়ে যান। গোল পোস্টের নেট ছেঁড়া হয়েছে। যারা তাণ্ডব চালিয়েছেন তাদের চিহ্নিত করে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে।
এবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের নজর সরকারি সম্পত্তি লুটে। ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 15 জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে বেশিরভাগ কলকাতার বাসিন্দা। পুলিশের দাবি, গ্রেপ্তারির পরে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি লুট এবং চুরির অভিযোগে মামলা হবে। নিউজ 18 বাংলা। নিউটাউনের ঘুনিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 100-রও বেশি ঝুপড়ি। কেউ এক কাপড়ে বাড়ি ছেড়েছেন, কেউ সামান্য রোজকার ওষুধ আনতে পেরেছেন ক্যাম্পেই ঠাঁই। নিউটাউনের ঘুনি ইকো পার্কের ঠিক পিছনে বুধবার সন্ধে এখানেই ভয়াবহ আগুন। পুড়ে ছাই 100-রও বেশি ঝুপড়ি, 100-রও বেশি পরিবারের মাথায় হাত। ঘুনিতে এখন শুধুই হাহাকার। এখানেই থাকতেন আজমিরা বিবি, তার ঘর আর নেই, পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাণে বাঁচতে শীতের রাতে এক কাপড়ে ঘর ছেড়েছেন, পরিবার নিয়ে উঠেছেন এলাকার একটি প্রাইমারি স্কুলে। বাড়িতে কিচ্ছুই নেই, সবই পুড়ে একদম শেষ হয়ে গেছে। আমরা একদম কিচ্ছুতে নেই, আমরা একদম পুরো ভিখারি হয়ে গেছি। আমরা বাড়ির ভিতরে গ্যাস ছিল, ফ্রিজ ছিল, আর অনেক কিছু ছিল, হাঁড়ি বাসন থালা বাটি অনেকই ছিল। আমরা তো কাজ করি আর বানিয়ে রেখেছি, কিচ্ছুই নেই আমাদের, এক কাপড়েই বেরিয়ে এসেছি। ইনি আবুল হোসেন, সম্প্রতি ডান হাত ভাঙে, প্রতিদিন ওষুধ খেতে হয়। বুধবার তার ঝুপড়িতেও আগুন লাগে, ওষুধটুকু নিয়ে কোনো রকমে ঘর ছাড়েন। আমার দুটোখান ঘর ছিল, আমার ওষুধগুলো আমার ব্যাগটা হাতে ছিল, আর না তো রাত সব শেষ। যাতে কিছু টাকা পয়সা জিনিসপত্র সারা বছর ধরে ইনকাম করেছিলাম, সব ওই ঘরের ভেতরে ছিল। ডকুমেন্ট বলতে কাগজপত্র ছিল আমাদের ছেলেপিলেদের, ওই হ্যাঁ পাচ্ছি, মেম্বার থেকে দিচ্ছে ওই রুটি কলা চিড়িয়ে। মেহেরুনিসা বিবি, তার ঘরও পুড়ে খাক, পরিবার নিয়ে উঠেছেন এলাকার প্রাইমারি স্কুলে। আমি বাচ্চা দুটোকে জাস্ট নিয়েছি, আমার গায়ে কিছুই ছিল না, খালি বাচ্চা দুটোকে নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। সব পুড়ে গেছে। এখন তো গাইডলাইন ভালো দিচ্ছে, আমাদের দেখছে ভালো, কাল রাত থেকে খাওয়া দাওয়া ভালোই দিচ্ছে, এখানে সবকিছুই পাচ্ছে। অন্যের চোখে ঝুপড়ি, সোনামণির কাছে ঘর, সেই ঘরটাই একটু একটু করে সাজিয়েছিলেন, সব পুড়ে ছাই। আগুনটা কিভাবে লেগেছে আমরা নিজেও জানি না, প্লাস আগুন যা লেগেছে পুরো সব পুরো ছাই হয়ে গেছে, জামা কাপড় সব পুরো ছাই হয়ে গেছে। যারা কাছাকাছি ছিলাম মেন রোডের গায়ে, তারা কিছুটা রেহাই হয়েছে, কিন্তু যারা একদম নিচের দিকে ছিল তাদের পুরো সব কিছু পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই আর। মাথার উপর একটা ছাদ ছিল, বুধবারের আগুনে সব পুড়ে ছাই। ঠিকানা হারিয়ে এখন ঠিকানা প্রাইমারি স্কুল, সেখানেই তাদের দেওয়া হয়েছে গরম জামা, দেওয়া হচ্ছে খাবার। নিউজ 18 বাংলা। আর চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা অমিত মালভিয়ার, ঘুরপথে নাগরিকত্ব দিতে কি আগুন নাটক? নিউটাউনের ঘুনির ঝুপড়িতে অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ অমিত মালভিয়ার। বাংলাদেশীয় রোহিঙ্গাদের আস্তানা ঘুনিতে নথি নষ্টের দোহায়ে পাকাপাকি নাগরিকত্বে নিশ্চিত হবে ভোট ব্যাংক, এক স্যান্ডেলে সরব বিজেপি নেতা, পাল্টা তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অমিত মালভিয়ার মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন লেগেছে, সেখানে এরকম ধরনের কথা বলছে রাজনীতি করার জন্য। ওই তো পশ্চিমবাংলায় ঘুষপেটিয়া, বাইরের কোন রাজ্য থেকে এসে এখানে দালালি করছে। বলেছিল না 1 কোটি ঘুষপেটিয়া বার করব, ওরা পেরেছে একটা ঘুষপেটিয়া বার করতে, একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? এরা থার্ড গ্রেডের লোক, থার্ড গ্রেডের কথাবার্তা বলে, মনুষ্যত্বহীন লোক। একটা আগুনের ইনসিডেন্টকে ঘটনা ঘটেছে, সেখানে অমানবিক কথাবার্তা কেউ বলে? পাগল আছে এগুলো লোকগুলো। কলকাতা পুর অধিবেশনে মিনি পাকিস্তান বিতর্ক। আজকে ফিরহাদ হাকিম মেয়র, তিনি বক্তৃতা দিতে গিয়ে বঙ্কিম দা প্রসঙ্গ তোলেন, অর্থাৎ নরেন্দ্র মোদী লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে বন্দে মাতরমের ভাষণ দিতে গিয়ে বঙ্কিম দা বলেছিলেন, সেই নিয়ে কলকাতা পুরসভায় ওঠে মোদীর বঙ্কিমদার নিন্দা ফিরহাদের। পাল্টা মিনি পাকিস্তান খোঁচা সজল ঘোষের, সজলের মন্তব্যেও কড়া জবাব কলকাতা মেয়রের।
কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইরে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয়, রাজনীতির থেকে রেজিগনেশন। ডন পত্রিকায় লিখেছে গল্পের গরু গাছে ওঠে, সেখানে কি লিখেছে জানি না। ইন্টারন্যাশনাল ফোরামে কেস করছো না কেন? আমি তো বলছি না যে বলেছি। আমি সংখ্যালঘু হই, সংখ্যাগুরু হই, আমাদের পরিচয় আমরা ভারতীয়। বিজেপি অফিসে পাকিস্তানের পত্রিকা আসে, তার সাথে বন্ধুত্ব থাকতে পারে, সেই জন্যে নওয়াজ শরীফের অনিমন্ত্রিত ভাবেও প্লেন ঘুরিয়ে প্রাইম মিনিস্টার যেতে পারে, কিন্তু আমরা যাই না। তার কারণ দেশের শত্রু আমার শত্রু। ভগবান এদের ক্ষমা করে দেয়, এরা কি বলছে নিজেরা জানে না। বাংলায় এক রাজনীতি ছিল না, এই রাজনীতি থাকবেও না। এরা টেম্পোরারি এসছে চলে যাবে। আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবে? আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। আর দুই, এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? উনি যেমন বলেছেন ভগবান এদের ক্ষমা করো, ভগবানের নাম নিয়েছেন, খুশি হয়েছে আমরা, কিন্তু আমিও বলছি ভগবান যেন ওনাকেও ক্ষমা করেন।